অধ্যায় ২ যাত্রা হল শুরু। ব্রিটিশ সরকারের গ্রীষ্মকালীন রাজধানী সিমলার সচিবালয়ে ৩ দিন হল অনবরত আগুন জ্বলছে। এটি ছিল ব্রিটিশ রাজনৈতিক বিভাগ ও অধিদপ্তরের অফিস। এখানে ব্রিটিশদের বছরের পর বছর ধরে সংগৃহীত মহারাজাদের ব্যক্তিগত জীবনের গোপন নথিপত্র ধ্বংস করতে দেখা যায়। ওই সব গোপনীয় তথ্য ব্রিটিশদের বিভিন্ন রাজ্যের শাসকদের ব্ল্যাকমেল করতে সহায়তা করে এবং তারা মহারাজারা তাদের অঙ্গুলি হেলনে চলতে বাধ্য হন। মহারাজাদের জন্য বিশেষ ব্যবস্থার উল্লেখ ছাড়াও ওই দলিলপত্রে ব্রিটিশদের বিশেষ অনুগত তথ্য সরবরাহকারী ও দালালদের সম্পর্কে তথ্য প্রমাণ মজুদ ছিল। তারা অর্থাৎ ব্রিটিশরা এখন ভালোই বিদায় নিচ্ছে, কিন্তু পুরনো দলিলপত্র হস্তান্তর করা তাদের জন্য ছিল অত্যন্ত বিপজ্জনক। সারা ভারতে যেখানেই ব্রিটিশদের ওই ধরনের কোনো সংবেদনশীল দলিলপত্র রক্ষিত ছিল, সেখানেই সিমলার ন্যায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগুন নিভে যাবার সাথে সাথে ভারতের জাতীয় সংগ্রামে ব্রিটিশদের পক্ষাবলম্বনকারী গুপ্তচর ও সমর্থকদের নাম চিরতরে মুছে যায়। যখন সঞ্জীব পিল্লাই ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রথম পরিচালক রূপে দায়িত্বভার গ্রহণ করেন, তখন এ সংস্থা ছিল মাথা ও মাংসপেশি ছাড়া হাড্ডি চর্মসার একটি সংস্থা মাত্র। ভারতীয়দের মধ্যে যারা ছিল সবচেয়ে বিশ্বাসযোগ্য, সেই মুসলমানরা ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ব্রিটিশদের চলে যাওয়ার সাথে সাথে নব্য স্বাধীন পাকিস্তানে চলে যায়। ব্রিটিশ শাসনাধীনে পরিচালিত গোয়েন্দা দপ্তরের কার্যক্রম সম্পর্কে যার সবচেয়ে বেশি অভিজ্ঞতা ছিল, সেই গোলাম মোহাম্মদ ভারতীয় গোয়েন্দা দপ্তর ছেড়ে একে প্রতিহত করার জন্য পাকিস্তান গোয়েন্দা দপ্তরের প্রথম পরিচালক হিসেবে নিযুক্ত হন। ক. ব্রিটিশ গুপ্তচর বৃত্তির স্বার্থ। ব্রিটিশ গোয়েন্দা বাহিনীর স্বার্থ মুখ্যত দুটি বিষয় ঘুরে আবর্তিত হয়েছিল: উত্তর পশ্চিম সীমান্তব্যাপী আফগান ও উপজাতিদের সাথে স্থায়ী যুদ্ধবিগ্রহ এবং সীমান্তের ওপারে রাশিয়ার অবস্থান ব্রিটিশদের এদিকে মনোযোগ কেন্দ্রীভূত করতে বাধ্য করে। ঊনবিংশ শতাব্দীর শেষ তৃতীয়াংশ জুড়ে রাশিয়ার সম্প্রসারণবাদী আগ্রাসী তৎপরতার আশঙ্কা খাঁটি সত্য বলেই প্রতিভূত হয়ে ওঠে এবং উপমহাদেশের কর্তৃত্ব নিয়ে একটা অ্যাংলো রাশিয়ান যুদ্ধ শুধু আশঙ্কা নয়, বরং অবশ্যম্ভাবী রূপ ধারণ করে। এই অবস্থার প্রেক্ষিতে ব্রিটিশ গোয়েন্দা বাহিনী MI6 এবং ব্রিটিশ ভারতের অন্তর্গত গোয়েন্দা দপ্তর অত্যন্ত কর্মতৎপর হয়ে ওঠে। যখন দ্বিতীয় মহাযুদ্ধে জাপানের অনুপ্রবেশ ঘটে, তখন গোয়েন্দা দপ্তরকে ব্রিটিশ ভারতের উত্তর পূর্ব সীমান্ত এলাকায় মনোনিবেশ করতে আদেশ দেওয়া হয় এবং সীমান্তের বাইরে বার্মা ও সিঙ্গাপুর নিয়ে MI6 ব্যস্ত হয়ে পড়ে। ইতোমধ্যে ভারতীয় জাতীয় সংগ্রাম গতি লাভ করতে সক্ষম হয় এবং মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত অহিংস আন্দোলন অন্যান্য জাতীয়তাবাদী সংস্থার অংশগ্রহণে সহিংস রূপ পরিগ্রহ করে। এই সমস্ত আন্দোলন ব্রিটিশ সরকারকে অত্যন্ত বিচলিত করে তোলে এবং গোয়েন্দা দপ্তর ভারতীয় জাতীয় সংগ্রামের বিভিন্ন নেতৃবর্গের ওপর গুপ্তচর বৃত্তি কেন্দ্রীভূত করতে বাধ্য হয়। গোয়েন্দা দপ্তরের প্রাথমিক কাজ ছিল ব্রিটিশ ভারতের সব রাজনৈতিক দলের ওপর বিশেষ ফাইল বা রেকর্ড রাখা। এদিকে ভারত ছাড়ো আন্দোলন গতিলাভ করে। নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে ভারতীয় জাতীয় সেনাবাহিনী গঠিত হয়। এর নিজস্ব গোয়েন্দা সংস্থা ছিল এবং নেতাজি ব্রিটিশদের ভারত ছাড়তে বাধ্য করার চেষ্টায় জাপানি ও জার্মান কর্তৃপক্ষদের সাথে ক্রমাগত যোগাযোগ বৃদ্ধি করতে থাকেন। গোয়েন্দা দপ্তর এসব কার্যক্রম মোকাবিলা করার জন্য ভারতের বিভিন্ন শহরে বিশেষ গোয়েন্দা সেলের উদ্যোগ নেয়। এসব সেলের দায়িত্বে ছিলেন উপপরিচালক মর্যাদার ত্যাগ কর্মকর্তা, যার অফিস ছিল গোয়েন্দা সদর দপ্তরে। যেসব ভারতীয় ওখানে কাজ করতেন তারা ব্রিটিশদের প্রতি অত্যন্ত বিশ্বস্ত ও অনুরক্ত ছিলেন। সীমান্তের বাইরে গোয়েন্দা বৃত্তির কাজ সামরিক ধাঁচের হওয়ায় ওগুলোর দায়িত্ব MI6 এর ওপর ন্যস্ত করা হয়। MI6 তখন অনেকের কাছে ব্রিটিশ রাজের গোপন সংস্থারূপে পরিচিত ছিল। ব্রিটিশরা নিজেরাই ভালো বলতে পারবে কী কারণে তারা এখন পর্যন্ত অনবরত এই ধরনের একটি সংস্থার কথা অস্বীকার করে আসছে। ব্রিটিশ আইন অনুযায়ী অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের আওতায় কোনো কর্মকর্তা বা কর্মচারী ওই সংস্থা প্রধানের নাম পর্যন্ত উল্লেখ করতে পারেন না। খ. নবযাত্রা বিল্ডিং আপ ডি নোভো। ব্রিটিশ গোয়েন্দা বাহিনীর ছেড়ে যাওয়ার তথ্যের বৈশিষ্ট্য উল্লেখ না করেও এটা নির্দ্বিধায় বলা যায় যে তাদের ফেলে যাওয়া দলিলপত্র ও তথ্য নব্য প্রতিষ্ঠিত ভারতীয় গোয়েন্দা বাহিনীর কোনো উপকারে আসেনি, বরং যা অবশিষ্ট ছিল তা হল তলাহীন ঝুড়িতে রক্ষিত অপ্রয়োজনীয় রেকর্ড। সুতরাং বাস্তব অবস্থা বিবেচনা করেই আবার প্রথম থেকে যাত্রা শুরু হয়। মূলত একটি কার্যকর অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা IB এর প্রয়োজনীয়তা উপলব্ধি করে এবং সেই অনুযায়ী রূপরেখা প্রণয়ন করায় বৈদেশিক গোয়েন্দা দপ্তরের ফাইলপত্র সরকারের টেবিলে অবহেলায় পড়ে থাকে। ২ বছর পর ১৯৪৯ সালের প্রথম দিকে পিল্লাই একটি ছোটখাটো বৈদেশিক গোয়েন্দা সংস্থা সংগঠিত করেন।
তিনি তার ব্যক্তিগত উদ্যোগে পাকিস্তান, জার্মানি ও ফ্রান্সের দূতাবাসে ফার্স্ট সেক্রেটারি পদমর্যাদার একটি পদ সৃষ্টির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে দরদরবাসী করে থাকেন। প্রথম ভারতীয় বৈদেশিক গোয়েন্দা কর্মকর্তারা ওই সব দেশে নিয়োগ লাভ করেন। জার্মানি ও ফ্রান্সে নির্বাচিত কর্মকর্তারা নিয়মিত গোয়েন্দা বাহিনীর সদস্য ছিলেন না বা তাদের অন্য সংস্থা থেকে সংগ্রহ করায় তাদের পরিচয় শেষ পর্যন্ত পশ্চিম দেশগুলির কাছে প্রকাশিত হয়ে পড়ে। গ. অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ইন্টারনাল ফিউডস। এক বছর পর ১৯৫০ সালের শেষ দিকে পিল্লাই স্বরাষ্ট্র সচিব আর.এন. ব্যানার্জির সাথে বিবাদে জড়িয়ে পড়েন। স্বরাষ্ট্র সচিবকে তার সমসাময়িক সকলে নিজস্ব তৈরি আইনে বাচাল কাজে পারদর্শী বলে ভাবতেন, যিনি স্বরাষ্ট্র সচিব সবসময় তার সাথে প্রধানমন্ত্রী নেহরু ও স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেলের বিশেষ সুসম্পর্কের কথা ফলাও করে প্রচার করতে ভালোবাসতেন। পিল্লাই ও ব্যানার্জির ব্যক্তিগত দ্বন্দ্ব দিন দিন বাড়তে থাকে ও এ ব্যাপারে সরব আলোচনার সূত্রপাত হয় যখন পিল্লাই যুক্তরাষ্ট্রের শিক্ষা সফরের উপর রিপোর্ট পেশ করতে দেরি করে ফেলেন, যেখানে সিআইএর উপর বিশেষ পর্যালোচনা সম্পর্কিত তথ্যাদি সন্নিবেশিত ছিল। এ দেরি করে ফেলাই শেষ পর্যন্ত সঠিক চিন্তার উপযুক্ত ব্যক্তিটির দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়ায় এবং শীঘ্রই পিল্লাই অপসারিত হন ও বি.এন. মালিক গোয়েন্দা দপ্তরের দায়িত্বভার গ্রহণ করেন। ঘ. বি.এন. মালিকের দায়িত্ব গ্রহণ। বি.এন. মালিক টেক্স ওভার। ভারতীয় পুলিশ বিভাগের বয়োজ্যেষ্ঠ ব্যক্তির গোয়েন্দা বাহিনীর আইবির প্রধান পদে নিযুক্তি রীতি ভঙ্গ করে বি.এন. মালিককে তড়িঘড়ি নিয়োগ দান করা হয়। এজন্য তিনি এক বছর অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে ছিলেন। ততদিনে মালিক পিল্লাই প্রবর্তিত পদ্ধতির ভালো দিকগুলোর যৌক্তিকতা স্পষ্ট বুঝতে পারলেও ইতোমধ্যে গৃহীত ব্যবস্থায় কিছুটা পরিবর্তন আনতে সচেষ্ট হন। তার গৃহীত প্রথম পুনর্মেরামত করার পরিকল্পনা মতে পিল্লাইয়ের বিদেশে পাঠানো প্রথম দুজন গোয়েন্দা কর্মকর্তাকে দেশে ডেকে আনা হয়। তিনি এভাবে পূর্বসূরি সিন্ড্রোমের প্রচলন করেন এবং আজ পর্যন্ত ওই ধারাই সকলে অনুসরণ করে আসছে। ভালো হোক আর মন্দ হোক, পূর্বসূরির হকে নিয়োগ পাওয়া কোনো ব্যক্তিকে নতুন প্রধান আসার সাথে সাথেই বদল করা হয়। ওই বিশেষ দুজন কর্মকর্তাকে সরিয়ে আনার পর তিনি প্রতিবেশী রাষ্ট্রগুলোয় গোয়েন্দাবৃত্তির জাল ছড়িয়ে দেওয়ার জন্য আরও অনেক লোককে নতুন নতুন জায়গায় নিযোগ দেন। বিশেষ করে চীনের নজর রাখার জন্য তিব্বত ও সিকিমের আউটপোস্ট দুটো ব্যবহার করা হতো। ব্রিটিশ পরিত্যক্ত এই আউটপোস্ট দুটো তখন পর্যন্ত অব্যবহৃত ছিল। ১৯৫২ ও ১৯৫৩ সালে পাকিস্তান, করাচি, লাহোর, ঢাকা, বার্মা ও সিলনে আরও নতুন আউটপোস্ট খোলা হয়। অন্যদিকে মাঠ পর্যায়ে সংগৃহীত তথ্যাদির বিশ্লেষণের প্রয়োজনে বৈদেশিক ডেস্কের সংখ্যা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়ায়। গ. ১৯৬৫ থেকে ১৯৬৮। ১৯৬৫ থেকে ১৯৬৮ সালের মধ্যবর্তী বছরগুলোয় গোয়েন্দা সংস্থায় এস.পি. ভার্মা ও এম.এম.এল. হোজা নামে আরও দুজন পরিচালক রূপে নিয়োজিত হন। এদিকে কর্মক্ষেত্র দিন দিন প্রসারিত হতে থাকে। অভ্যন্তরীণ সমকেন্দ্রিক বৃত্তছোঁয়া বার্মা, আফগানিস্তান, পাকিস্তান ও নিকট পরিমণ্ডলে অবস্থিত দেশগুলো নিয়ে আরেকটি নতুন ক্ষেত্র সৃষ্টি হয়, যার প্রান্ত ছুঁয়েছিল মধ্যপ্রাচ্যের বিশাল অঞ্চল। চ. পৃথক বৈদেশিক গোয়েন্দা এজেন্সির জন্ম, বার্ডস অফ সেপারেট ফরেন ইন্টেলিজেন্স এজেন্সি। এর দ্রুত বৃদ্ধিলাভ সত্ত্বেও বিভিন্ন মন্ত্রণালয়, বিশেষ করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ধারণা করা হয় যে ভারতীয় বৈদেশিক গোয়েন্দা ডেস্ক একটি হতাশাপূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, কারণ এ সংস্থা ভারতের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত তথ্য, বিশেষ করে পাকিস্তানের অভিপ্রায় সম্পর্কে সম্যক ধারণা দিতেও ব্যর্থ হয়েছে। এছাড়া প্রয়োজনের অতিরিক্ত অনেক বেশি কর্মকর্তাকে বিদেশে পাঠানো হয়েছে এবং গোয়েন্দা সংস্থায় অতি আবশ্যকীয় সমন্বয় ও উপযুক্ত প্রশিক্ষণ বৈদেশিক ডেস্কে নেই বললেই চলে। ১৯৬৮ সালের মধ্যে ভারতে একটি উপযোগী ও আলাদা বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রয়োজন তীব্রভাবে অনুভূত হয়। ইতোমধ্যে ১৯৪৭-৪৮ সালে পাকিস্তানের সাথে সংঘর্ষে এরূপ সংস্থার অনুপস্থিতি প্রচণ্ড বিপর্যয় ডেকে আনে। অবশ্য তখন অভ্যন্তরীণ ও বৈদেশিক কোনো গোয়েন্দা সংস্থার আদৌ কোনো অস্তিত্ব ছিল না। এর পরপরই ১৯৬২ সালে চীনের আগ্রাসনের তারপর পাকিস্তানের সাথে ১৯৬৫ সালের যুদ্ধে পৃথক বৈদেশিক গোয়েন্দা সংস্থা না থাকায় বিশেষ অসুবিধার মধ্যে পড়তে হয়। ১৯৬৭ সালে সিকিমের নাথুলায় গোলন্দাজ গোলা বিনিময়ের সময় এরূপ পরিস্থিতির উদ্ভব হয়েছিল। চীনের সাথে সংঘর্ষ। ১৯৬৫ সালে পাকিস্তানের সাথে যুদ্ধে চীন সীমান্ত সচল হয়ে ওঠে এবং চীন ভারত সীমান্তে সৈন্য সমাবেশের হুমকি দেয়। অবশ্য পরে চীন এ পদক্ষেপ গ্রহণ করা হতে বিরত থাকে। ১৯৬৫ সালে ভারত পাকিস্তান বিরোধের সময় আন্তর্জাতিক প্রতিক্রিয়া ভারতে হতাশাজনক অপ্রতিভ পরিস্থিতি সৃষ্টি করেছিল। অতঃপর ভারতীয় চিন্তাবিদরা অত্যন্ত গুরুত্বের সাথে একটি পৃথক বৈদেশিক গোয়েন্দা সংস্থা গঠনের চিন্তাভাবনা আরম্ভ করেন। পৃথক বৈদেশিক গোয়েন্দা সংস্থা গঠনের সিদ্ধান্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর সদস্যরা একে অপরের উপর দোষ বা দায়িত্ব চাপিয়ে দেন।
দুই সংস্থার লড়াইয়ের এক পর্যায়ে ভারতীয় সেনাপ্রধান স্বয়ং এ বলে প্রচারে অংশ নেন যে প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য সহজলভ্য নয়, কিন্তু এসব লোক দেখানোর সম্মুখ সমরের পশ্চাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর কিছু কিছু অংশ নিজেদের আওতায় বৈদেশিক গোয়েন্দা বাহিনী গঠনের তদবির চালিয়ে যায়। বিষয়টির নিষ্পত্তি ও কর্তব্যে অবহেলার দোষারোপ তদারক করার জন্য অবশেষে প্রতিরক্ষা সচিব VVR রাও ও স্বরাষ্ট্র সচিব LP সিং সমন্বয়ে 2 সদস্যের একটি কমিশন গঠন করা হয়। কে শঙ্কর নায়ার তখন গোয়েন্দা সংস্থার পাকিস্তান ডেস্কে নিয়োজিত ছিলেন। তাকে 60টিরও বেশি গোয়েন্দা রিপোর্ট সঠিকভাবে সন্নিবেশিত বা সংকলিত করার আদেশ দান করা হয়। 2 সদস্যের কমিশন প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর বিভিন্ন অভিযোগের সুষ্ঠু জবাব দিতে গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেয়। নায়ার পরে এ ব্যাপারে উল্লেখ করেন যে তিনি ও তার সমস্ত কর্মকর্তারা রাতে 2টা পর্যন্ত যেসব রেকর্ডপত্র খুঁজে পাওয়া যায় তা সংগ্রহ করতে ফিলিং রোডের অস্থায়ী অফিসে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নির্মিত কেন্দ্র সচিবালয় সন্নিকটস্থ ব্যারাকে কর্মব্যস্ত ছিলেন। সমস্ত রিপোর্ট সংকলিত করার পর নায়ার মন্তব্য করেন, যা পরে তার অধীনস্থ এক কর্মকর্তা উল্লেখ করেছিলেন, জন্মবুদ্ধ ও হাবা গঙ্গারাম ছাড়া এসব এড়িয়ে যাওয়া বা বুঝতে না পারা কারো পক্ষে সম্ভব নয়। নায়ার এক্ষেত্রে রিপোর্টে উল্লেখিত ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তানি সমাবেশের প্রাপ্ত গোয়েন্দা তথ্যের উল্লেখ করেছিলেন। শীঘ্রই একটি বিশ্বস্ত সূত্রে জানা যায় যে রাও ও সিং দুজনই নায়ারের প্রদত্ত জবাবের সাথে একমত পোষণ করেন। কমিশন অতঃপর প্রাপ্ত তথ্যাদির উপর ভিত্তি করে মন্তব্য করেন যে আনিত অভিযোগগুলো ব্যাপক অর্থে সঠিক নয়। গোয়েন্দা তথ্যাদি সঠিকভাবে সংগ্রহ করা হয়, কিন্তু ওইসব তথ্যাদির সঠিক বিশ্লেষণ করা হয়নি। যদি তা করা হতো তাহলে প্রাপ্ত গোয়েন্দা সূত্রসমূহই ধাঁধার উপযুক্ত জবাব দিতে পারত। গোয়েন্দা সংস্থা এবং এর বৈদেশিক গোয়েন্দা ডেস্ক ভালোভাবেই তাদের মালমশলা সরবরাহ করছিল। এদিকে 1966 শেষ থেকে 1967 শুরুর মধ্যে পৃথক বৈদেশিক গোয়েন্দা এজেন্সি গঠনের ধারণা বাস্তব রূপ লাভ করে। প্রাথমিকভাবে এই সংস্থাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় সেনাবাহিনীর মাধ্যমে পরিচালনা করার পরিকল্পনা করা হয়। এ ধারণা ইতোমধ্যেই যুদ্ধকালীন প্রচারণা প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য সহজলভ্য নয় এই যুক্তিকে লালন করেছে, এবং যার ফলশ্রুতিতে 2 সদস্যের একটি কমিশন গঠন করা হয়। এ লক্ষ্যকে আরও সুপ্রতিষ্ঠিত করার জন্য জেনারেল চৌধুরী ও প্রতিরক্ষামন্ত্রী YB চেভানের তত্ত্বাবধানে ব্রিগেডিয়ার মনেন্দ্রনাথ ভাদ্রের পেশকৃত একটি রিপোর্টের পর্যালোচনা করার পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বৈদেশিক গোয়েন্দা সংস্থা গঠনের সুপারিশ করা হয়। কিন্তু বৈদেশিক গোয়েন্দা সংস্থা গঠনের সিদ্ধান্ত গৃহীত হলেও তাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে দেওয়ার প্রতিবাদ করা হয়। এ সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে যথেষ্ট বাদানুবাদ ও মনোকষাকষির সৃষ্টি করে এবং 2 মন্ত্রণালয় গোয়েন্দা সংস্থার একক দাবিদার বলে ধারণা করতে থাকে। এরপর এই নতুন সৃষ্ট সংস্থাটিকে সরাসরি প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন গঠিত বৈদেশিক গোয়েন্দা সংস্থার শপথী ছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী স্বয়ং এবং তার প্রধান মুখ্য সচিব PN হাকসার। তারা উভয় ব্যাপক পরিসরে ভারতের বৈদেশিক নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ একটি বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন। 1968 সালে এর জন্ম ও এর চূড়ান্ত কাঠামো তৈরির সময় কিছু জটিলতার সৃষ্টি হয়েছিল। জনগণ ক্রমান্বয়ে অভিযোগ করতে থাকে এ সংস্থা শ্রীমতী গান্ধীর গোপন পুলিশ বহর বই আর কিছুই নয়, এবং সম্ভবত শ্রীমতী গান্ধী ও চেভানের অতীত মতদ্বৈত্যতার কারণেই প্রধানমন্ত্রী সরাসরি নিয়ন্ত্রণে নেওয়ার ব্যাপারে এ ধরনের জটিলতার সৃষ্টি হয়েছিল। কিন্তু খুব কম লোকই তখন এটা বুঝতে সক্ষম হয়েছিল যে চেভানের মতামত ও অনুমোদন নিয়েই বৈদেশিক গোয়েন্দাবৃত্তি তদারকে পৃথক সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে। অন্য যার কারণ বিকৃত চিত্র অঙ্কনে সাহায্য করে, তা হল ভারত আর 10টা উন্নয়নশীল কিছু কিছু উন্নত দেশ ও ফরেন এজেন্সিকে ফরেন এজেন্সি হিসেবে উল্লেখ করতে ইতস্তত করে আসছে। নতুন নামের সন্ধানে সার্চিং ফর আ নিউ নেম। এরপর নতুন সংস্থার জন্য উপযুক্ত নাম খোঁজার পালা। সম্ভবত ক্যাবিনেট সচিবের দেওয়া দীর্ঘ তালিকা থেকে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং নামটি বাছাই করা হয় এবং এভাবেই ভারতের প্রথম বৈদেশিক গোয়েন্দা বাহিনীর জন্ম হয়। প্রথমে RAW হিসেবে উল্লেখ করা হলেও পরবর্তীতে সাংবাদিক সমাজ এ সংস্থাকে RAW নামে উল্লেখ করতে আরম্ভ করে, যা আজকের বিশ্বে ব্যাপকভাবে প্রচলিত এবং প্রচলিত।